আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে খাইর উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমি মোহাম্মদ নুরুল আফসার, সহকারী শিক্ষক, গণিত বিজ্ঞান, খাইর উচ্চ বিদ্যালয় ফেনী সদর, ফেনী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সকলে ভালো আছো। সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার পরবর্তী অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। সবাই আমার সাথে থেকে ক্লাসটি ভালোভাবে বুঝে নেবে এই আশাবাদ ব্যক্ত করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই অনলাইন ক্লাসটি নিব। বিষয় হচ্ছে গণিত। অনুশীলনী হচ্ছে 16.16.2, অর্থাৎ পরিমিতি যে ক্লাস চলতেছে তারই ধারাবাহিকতায় এটা হচ্ছে আমার 4 নম্বর ক্লাস। এর আগে আমি আরো 3টে ক্লাস নিয়েছিলাম এই অধ্যায়ে। এখন আমার আজকে চতুর্থ এবং এই অধ্যায়ের শেষ ক্লাস নিব। তো আসো আমরা এই অধ্যায়ে দুইটি গাণিতিক সমস্যা সমাধান করব। প্রথম গাণিতিক সমস্যাটা হচ্ছে, দেখো, একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার। এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে তোমাদের বইয়ে অনুশীলনী 16.2 এর 10 নম্বর গাণিতিক সমস্যা। এইটা আমরা আজকে সমাধান করব। আরেকটা অঙ্ক আমরা সমাধান করব যেটা হচ্ছে তোমাদের বইয়ে 13 নম্বর অঙ্কটা, সেটা আমি পরে আলোচনা করব। তাহলে দেখো এখানে আমাদের কি কি তথ্য দেওয়া আছে। একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি হচ্ছে 54 সেন্টিমিটার। তাহলে একটা রম্বস, আমরা একটা রম্বস অঙ্কন করি। দেখো, এ বি সি ডি, এটি হচ্ছে একটি রম্বস। তোমরা নিশ্চয়ই জানো রম্বস কাকে বলে। অর্থাৎ রম্বসের 4টি বাহু হচ্ছে সমান এবং কোণগুলো সমকোণ নয়। তাহলে এটা হচ্ছে একটি রম্বস। আমি আনুপাতিক একটা চিত্র অঙ্কন করলাম, তোমরা এটা বুঝে নেবে এটা হচ্ছে একটি রম্বস। তাহলে দেখো, আমরা যদি সমাধান করি তাহলে আমি ধরে নিলাম এ বি সি ডি একটি রম্বস। মনে করি এ বি সি ডি একটি রম্বস। এই রম্বসের পরিসীমা দেয়া আছে 180 সেন্টিমিটার। দেয়া আছে পরিসীমা, দেয়া আছে পরিসীমা 180 সেন্টিমিটার। তাহলে আমরা যেটা জানি সেটি হচ্ছে রম্বসের 4টা বাহু হচ্ছে সমান। তাহলে এবি বিসি সিডি বা এডি এই 4টি বাহু হচ্ছে সমান। তাহলে আমরা যদি পরিসীমাকে এই 4 বাহুর যোগফল হচ্ছে তার পরিসীমা, তাহলে যেহেতু 4টা বাহু সমান তাহলে এটাকে 4 দ্বারা ভাগ করলে আমরা রম্বসের বাহু দৈর্ঘ্য পাবো। সুতরাং রম্বসের বাহু দৈর্ঘ্য, রম্বসের বাহু দৈর্ঘ্য, ধরো আমি এবি 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 বিসি সিডি এডি 4 হচ্ছে সমান। তাহলে আমি এবি লিখলাম 184/4 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে 45 সেন্টিমিটার। তাহলে দেখো রম্বসের বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার কত, 45 সেন্টিমিটার। এখন রম্বসের ক্ষুদ্রতম কর্ণ, তাহলে দুইটা কর্ণ, একটা হচ্ছে বিডি কর্ণ আর একটা হচ্ছে এসি কর্ণ, পরস্পর দ্বারা বিন্দুতে ছেদ করে। এবং রম্বসের ক্ষুদ্রতম কর্ণ, ক্ষুদ্রতম কর্ণ বিডি সমান
54 সেন্টিমিটার। তাহলে রম্বসের দুইটা কর্ণ, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিডি। তাহলে আমাদেরকে অপর কর্ণ বের করতে হবে। তাহলে যেহেতু বিডিটা হচ্ছে 54 দেয়া আছে, তাহলে আমাদেরকে এসি মান বের করতে হবে। তাহলে দেখো রম্বসের একটা কর্ণ হচ্ছে এসি আর একটা কর্ণ হচ্ছে বিডি, পরস্পর কোন বিন্দুতে ছেদ করছে? ও বিন্দুতে ছেদ করে। তাহলে সুতরাং রম্বসের কর্ণ, রম্বসের এসি ও বিডি কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করে। আমরা জানি রম্বসের কর্ণদ্বয়, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে যদি এই কর্ণ দুইটা পরস্পরকে যদি সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমাদের AO এবং OC হচ্ছে সমান, BO এবং OD হচ্ছে সমান। তাহলে BD মান হচ্ছে তোমার কত? 54। তাহলে আমাদের BO বা OB মান কত হবে? সুতরাং BO বা OD সমান হচ্ছে 54/2 সেন্টিমিটার। তাহলে 2 দ্বারা 54 কে আমরা যদি ভাগ করি 27 সেন্টিমিটার। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই AB বাহুটার মান হচ্ছে তোমার কত? 45 সেন্টিমিটার এবং BD পুরো কর্ণটা হচ্ছে 54। তাহলে এই BOটা হচ্ছে আমাদের কত? 27 সেন্টিমিটার। এখন আমরা এখানে কি বলছি? যে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে যেহেতু সমদ্বিখণ্ড হচ্ছে ও বিন্দুতে, তাহলে ও বিন্দুতে তোমার যে কোণগুলো উৎপন্ন হচ্ছে, এই কোণগুলো হচ্ছে তোমার কি? সমকোণ। তাহলে এটা হচ্ছে একটি সমকোণ, এখানেও সমকোণ, এখানেও সমকোণ, এখানেও সমকোণ। তাহলে দেখো এ ও বি এটা হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে এই কোণটা যদি সমকোণ হয়, তাহলে কোন ধরনের ত্রিভুজ হবে? সমকোণী ত্রিভুজ হবে। তাহলে আমরা এখান থেকে তোমার ত্রিভুজ এ ও বি সমকোণী ত্রিভুজ হতে পাই। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা ঐতিহাসিক উপপাদ্য আছে, যেটাকে আমরা পিথাগোরাসের উপপাদ্য বলে থাকি। তাহলে সেই হিসাবে হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমাদের দেখো সমকোণী বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ হচ্ছে AB। তাহলে আমরা এটাকে লিখতে পারি AB স্কয়ার সমান BO স্কয়ার প্লাস AO স্কয়ার, বা OA স্কয়ার প্লাস OB স্কয়ার। বা আমরা বের করব মূলত কার মান? যেহেতু AC কোণটা বের করব, আমাদের এই বাহুটা দেওয়া আছে, এই বাহুটা আছে, তাহলে আমরা এই অংশটার মান বের করব। তাহলে আমরা O এর মান বের করব। তাহলে OA স্কয়ার সমান হচ্ছে AB স্কয়ার মাইনাস OB স্কয়ার। তাহলে AB এর মান হচ্ছে কত? AB মান হচ্ছে 45 স্কয়ার, OB মান হচ্ছে 27 স্কয়ার। তাহলে দেখো 45 স্কয়ার মানে হচ্ছে 2025 আর 27 হোল স্কয়ার মানে হচ্ছে 729। তাহলে এটা থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে 1296। তাহলে OA স্কয়ার সমান হচ্ছে 1296, অর্থাৎ এটা হচ্ছে OA স্কয়ারের মান। তাহলে আমরা যদি তোমার এটা স্কয়ারটা বাদ দিতে যাই, তাহলে OA সমান স্কয়ার রুট এটা, তাহলে 1296 এটা যদি আমরা তোমার কি করি স্কয়ার রুট করি, তাহলে কত বের হয়? 36। তাহলে আমরা ওএটা পেলাম কত? 36। এখন ওএ যদি 36 হয়, তাহলে আমাদের ওসি কত হবে? তাও 36 হবে। কারণ হচ্ছে তোমার এই যে এই কর্ণটা এবং এই কর্ণটা পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে, তাহলে সমান দুই ভাগে ভাগ করছে। তাহলে আমাদের ওএটা হচ্ছে 36, তাহলে ওসিটা কত হবে? 36।
তাহলে AC সমান কত হবে 2 * 36 বা 36 + 36। তাহলে দেখো আমরা আমাদের পরবর্তী যে অংশটা আমরা সেটা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। তাহলে তোমরা এটা খাতায় তুলে নিবে এবং আমি আমার পরবর্তী অংশটুকু এই পাশে করব। তাহলে আমি এটা মুছে ফেলছি। দেখো তাহলে OA পেলাম, সুতরাং অপর কর্ণ AC সমান 2 * 36 সেন্টিমিটার। তাহলে এটা হবে 72 সেন্টিমিটার। আমরা অপর কর্ণ পেলাম এবং কি বের করব, ক্ষেত্রফল বের করব। AB CD রম্বসের ক্ষেত্রফল। আমি আমার প্রথম ক্লাসে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি আলোচনা করেছিলাম। সেখানে আমরা জানি যে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে কর্ণ হচ্ছে একটা হচ্ছে AC আর একটা হচ্ছে BD। AC ইনটু BD বর্গ একক। তাহলে হাফ AC মান হচ্ছে তোমার কত, দেখো আমাদের AC মান হচ্ছে 72 গুণন BD ছিল আমাদের 54। তাহলে এখানে যদি আমরা মান বসিয়ে দিচ্ছি তাহলে আমাদের হবে বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের 2 দ্বারা যদি 72 কে ভাগ করি তাহলে 36 ইনটু 54 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো আমরা 36 এবং 54 এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কত হবে আমাদের 1944 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো আমরা এটা পেলাম। তাহলে এই রম্বসের ক্ষেত্রফল হচ্ছে 1944 বর্গ সেন্টিমিটার এবং কর্ণ হচ্ছে 72 সেন্টিমিটার। তাহলে আমরা आंसर লিখতে পারি কর্ণ 72 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 1944 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের আলোচনার প্রথম গাণিতিক সমস্যাটা, অর্থাৎ 10 নং যে গাণিতিক সমস্যাটা আছে সেটা আমরা সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই জাতীয় যে অঙ্কগুলো আছে সবগুলো তোমরা আশা করি এভাবে সমাধান করতে পারবে। এবার আসো আমরা আমাদের পরবর্তী যে গাণিতিক সমস্যাটা আছে এটা নিয়ে আলোচনা করব। তাহলে আমি চাই এটা মুছে ফেলছি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমাদের বইয়ের আরেকটি গাণিতিক সমস্যা যেটা হচ্ছে 13 নম্বর, যেটা হচ্ছে একটি সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 1.5 মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে সুষম অষ্টভুজ। তাহলে দেখো ধরো 3 বাহু বলে ত্রিভুজ বলি, 4 বাহু বলে চতুর্ভুজ বলি, 5 বাহু বলে পঞ্চভুজ বলি, 6 বাহু বলে ষষ্ঠভুজ বলি। তাহলে এগুলো সবগুলো হচ্ছে চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, ষড়ভুজ বা সপ্তভুজ, অষ্টভুজ, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে বহুভুজ। আর এখানে সুষম হচ্ছে যদি বহুভুজের বাহুগুলো সমান হয় তাহলে সেটাকে আমরা সুষম বহুভুজ বলে থাকি। তাহলে দেখো এখানে আমাদের দেওয়া আছে একটি সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে, তাহলে অষ্টভুজ। তাহলে আমরা প্রথমত একটি অষ্টভুজ অঙ্কন করব। দেখো আমরা যদি এটা সমাধান করি তাহলে আমরা যদি একটা অষ্টভুজ অঙ্কন করি, দেখো আমি চিত্রটা আঁকতেছি।
4 5 6 7 8 এবং এটার কেন্দ্র হচ্ছে তোমার এটা। তাহলে এটাকে যদি আমি নামকরণ করি তাহলে দেখো, ধরো আমি এটাকে নামকরণ করব এ বি সি ডি ই এফ জি এইচ। তাহলে এটা হচ্ছে একটি অষ্টভুজ এবং এই অষ্টভুজের কেন্দ্র হচ্ছে ও। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি, তোমার এ বি সি ডি হচ্ছে একটি সুষম অষ্টভুজ। মনে করি এ বি সি ডি একটি সুষম, এখানে এ বি সি ডি ই এফ জি এইচ একটি সুষম অষ্টভুজ। তারপর হচ্ছে কেন্দ্র ও থেকে আমরা কি করব, কেন্দ্র ও থেকে শীর্ষবিন্দুগুলো যোগ করব। তাহলে শীর্ষবিন্দুগুলো যদি আমরা যোগ করি, এটা পাবো একটা, এটা একটা, তাহলে কেন্দ্র ও থেকে শীর্ষবিন্দুগুলো যোগ করা হলো, ফলে দেখো 1 2 3 4 5 6 7 8 8টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন হয়। তাহলে আমরা এখানে কয়টা ত্রিভুজ পাইলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট, অর্থাৎ প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সমান। তাহলে আমরা 8টি তোমার কি পেলাম, সমান ক্ষেত্রফল বিশিষ্ট তোমার 8টি ত্রিভুজ পেলাম। এরপর দেখো, আমরা জানি সুষম বহুভুজের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ। আমরা জানি সুষম বহুভুজের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ চাপ সমকোণ বা 360 ডিগ্রি। তাহলে দেখো, এখানে সুষম বহুভুজের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ হচ্ছে তোমার 4 সমকোণ বা 360 ডিগ্রি। এখন দেখো, আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে, এখানে কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে? 8টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবং এখানে তোমার কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। তাহলে যেহেতু 8টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাহলে প্রত্যেকটা ত্রিভুজ এখানে তোমার কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে আমরা সেটি বের করব। সুতরাং ধরো আমরা এই ত্রিভুজটা বের করি, এ ও বি কোণ সমান, তাহলে 360 ডিভাইড 8, তাহলে হচ্ছে 8 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 4 8 25 5 40 45 ডিগ্রি। তাহলে এখানে এই কোণটা হচ্ছে তোমার কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে এখানে সবগুলো কোণের পরিমাপ হচ্ছে 45 ডিগ্রি। এরপর দেখো, আমাদের তারপরে কি দেওয়া আছে তোমার এখানে, কেন্দ্র থেকে, প্রশ্ন এখানে লেখা আছে কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব। তাহলে আমরা ধরে নিব, মনে করি কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব, এটাকে আমরা স্মল এ ধরলাম। এখানে কত দেওয়া আছে? 1.5 মিটার। অর্থাৎ এই যে এই বাহুটাকে আমরা এ ধরলাম, প্রত্যেকটা বাহুটাকে আমরা কত ধরলাম? এ। এবং এখানে
কোণটা হচ্ছে তোমার কত ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে দেখো আমরা দুইটা বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ, দুইটা বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তাহলে আমরা সেই ক্ষেত্রে তোমার এই ত্রিভুজটার কি ক্ষেত্রফল বের করতে পারি। সুতরাং ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল তাহলে কি হবে, যেহেতু দুইটা বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইনটু বাহুদ্বয়ের গুণফল ইনটু সাইন থিটা। থিটা মানে হচ্ছে কোণটা, তাহলে কত ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে আমরা হাফ ইনটু এ এ গুণ করলে a স্কয়ার, তারপর হচ্ছে sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 স্কয়ার √2, তাহলে হাফ ইনটু a এর মান 1.5 স্কয়ার ইনটু 1/√2। তাহলে এখানে দেখো 2 এবং স্কয়ার রুট 2 নিচে, তাহলে আমরা এটাকে লিখলাম 2 স্কয়ার রুট 2, 1.5 স্কয়ার মানে হচ্ছে 2.25। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজের ক্ষেত্রফল। কয়টা ত্রিভুজের ক্ষেত্রফল? একটা ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা এখানে কি লিখছিলাম যে 8টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন হয়, তাহলে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সমান। তাহলে আমার পুরো যেই অষ্টভুজটা আছে এই অষ্টভুজের ক্ষেত্রফল কি হবে? সুতরাং আমরা লিখতে পারি a b c d e f g h অষ্টভুজের ক্ষেত্রফল তাহলে কি হবে, আমাদের একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এই যে এটা, তাহলে এই মানকে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে আমাদের টোটাল অষ্টভুজের ক্ষেত্রফল হয়ে যাবে। তাহলে 8 ইনটু 2.25 নিচে হচ্ছে 2 স্কয়ার রুট 2, তাহলে এটা হবে আমাদের বর্গ মিটার। তাহলে দেখো 4 দুগুণা 8, তাহলে 4 এবং 2.5 নিচে হলো √2 বর্গ মিটার। তাহলে এখানে হচ্ছে 4 এবং 2.5 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 9 নিচে হচ্ছে √2। তাহলে এই মানটা দেখো আমরা যদি 9 কে √2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে তোমার কত হবে 6.36 বর্গ মিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এই অষ্টভুজের ক্ষেত্রফল পেলাম 6.36 বর্গ মিটার এবং আমাদেরকে এই ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো এইভাবে আমরা তোমার ষষ্ঠভুজ, ষড়ভুজ বা পঞ্চভুজ বা সপ্তভুজ যে কোনো বহুভুজের আমরা ক্ষেত্রফলটা এভাবে বের করতে পারবো। এখানে কি দেওয়া ছিল? অষ্টভুজের কেন্দ্র থেকে কনিক বিন্দু দূরত্ব। তাহলে কেন্দ্র থেকে কনিক বিন্দু দূরত্ব হচ্ছে এই যে এটা, এই মানটা দেওয়া ছিল। যদি তোমার বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে, সুষম বহুভুজের বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে আমাদের আরেকটা তোমার এই সূত্র আছে, সেই সূত্র প্রয়োগ করে আমরা ক্ষেত্রফলটা অনায়াসে বের করে ফেলতে পারবো। তাহলে যদি তোমার কেন্দ্র থেকে কনিক বিন্দু দূরত্ব দেওয়া থাকে তাহলে আমরা এই পদ্ধতিতে তোমার যে কোনো বহুভুজের ক্ষেত্রফলটা বের করতে পারি। আর যদি বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমাদের আরেকটা সূত্র আছে, সেই সূত্র ব্যবহার করে আমরা কি করতে পারবো, যেটা হচ্ছে এটা ক্ষেত্রফলটা খুব সহজে বের করতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমার আলোচনার মধ্যে ছিল এই দুটো গাণিতিক সমস্যা এবং এই দুটো গাণিতিক সমস্যার সমাধানের মধ্য দিয়ে আমরা 16(2) এর যে চ্যাপ্টারটা ছিল এটা আজকে পরিসমাপ্তি ঘটাচ্ছি। তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো করে ফেলবে এবং এই জাতীয় যতগুলো অঙ্ক আছে সেগুলো বাসায় প্র্যাকটিস করবা, দেখবা তোমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারবে এবং যে কোনো সমস্যার সমাধান করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে তো আমার সাথে যুক্ত থাকার জন্য তোমাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পরবর্তী অনলাইন ক্লাস আগামী রবিবার সেটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে আমার অনলাইন ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।